ভাই এক্সট্রিমলি সরি, একটু দেরি হয়ে গেল। অতিরিক্ত প্রেশার চলে এসছে মাথার মধ্যে, আর নিতে পারছি না। যাই হোক, কি রে ভাই। আচ্ছা, প্রত্যেকে আমি একটু বলো, প্রত্যেকের কাছে একটু মানে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একবার ঝটপট করে বলে ফেলো। আজকে আমি আসার মতো পরিস্থিতি ছিলাম না। আমার মানে লাস্ট কদিন ধরে মোটামুটি হবে 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 250 কিলোমিটার এরকম জার্নি হচ্ছে। ঠিক আছে, মানে আলাদা লেভেলের সমস্যা, বিভিন্ন রকম ইস্যু আছে। একটা ঘর শিফট করছি, সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে। এই করতে করতে শরীরে সমস্যা হয়ে গেছে, দিয়ে লাস্টে অ্যাজিথ্রোমাইসিন খেতেই হবে ভাবলাম, না হলে আর তোমাদের ক্লাসই নিতে পারবো না। কারণ এই মতো অবস্থা আমি শুয়ে পড়লে চলবে না, তো কারণ তোমাদের সামনে পরীক্ষা রয়েছে। তো সেই হিসাবে অ্যাজিথ্রোমাইসিন খেয়ে, কালকে অ্যান্টি অ্যালার্জি ওষুধ ফষুধ খেয়ে মোটামুটি স্থিত হয়ে তারপর আমি এবার তোমাদের ক্লাস নিতে চলে এসেছি। যাই হোক, শুরু করা যাক আজকের সেশন। শোনো, হ্যাঁ হ্যাঁ, করার প্ল্যান রয়েছে তো অবশ্যই। বইয়ের রেসপেক্টে আমি একটু ওয়েট করে যাব, একটু ওয়েট করে যাও। এপ্রিল মাসে তোমাদের জন্য বেটার কিছু আসছে, আমি এটুকু বলতে পারি। বাট যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারি না, আমার বলা উচিত নয়। ডিপার্টমেন্টাল কথাবার্তা চলছে, যখনই আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো। হ্যাঁ মানে ওই তো, কারোর বহিঃপ্রকাশ জ্বরের মাধ্যমে হয়, কারোর বহিঃপ্রকাশ সর্দির মাধ্যমে হয়। তো আমার ওই সর্দির ধাঁচ। চলো, আর কোনো কথা নয়, এবার আমরা শুধুমাত্র পড়াশোনা করব, কারণ এমনিতেই আমাদের 15 মিনিট এক্সট্রা নষ্ট হয়ে গেছে। এবার আমরা পড়াশোনা করব। এবার শোনো, আমরা এখন যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে অ্যাসিড যে পার্টটা পড়ছিলাম তারই এক্সটেন্ডেড পার্ট। ঠিক আছে, তো আর কেউ কোনো কথা বলবে না, আমি কোনো কমিউনিকেশন নিচ্ছি না, মানে কোনো কমেন্ট নিচ্ছি না। তোমরা এবার পুরোপুরি ফোকাস হয়ে যাও আমার বোর্ডের দিকে। এবার আমি যা যা জিনিসপত্র বলবো সেগুলোকে বুঝতে থাকো, পরে দেখে লিখে নেবে, কোনো সমস্যা নেই। বাট এগুলো বুঝতে হবে, এখান থেকে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে। ওকে, চলো। দেখো, আমরা অ্যাসিড কি জিনিস পড়ে ফেলেছি, মানে পিএইচ মান কার কার কি হয়ে থাকে সেটা পড়ে ফেলেছি, বেসিক বেস পড়ে ফেলেছি। এবার আমরা অ্যাসিডের প্রপার্টি সম্পর্কে বলবো। দেখো, আমি এখন অ্যাসিডের প্রপার্টি বলবো। বলে রাখি, যারা আমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ক্লাসগুলো দেখেছো তারা জানবে যে আজকে আমি যা যা জিনিসপত্র করাচ্ছি, এই পুরো জিনিসপত্র থেকে এর আগের বার 2024-এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ধরে ধরে কোয়েশ্চেন দিয়েছিল। ঠিক আছে, এরপরে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সেই সেম কোয়েশ্চেন ওরা টুকেছিল। তো এইগুলোর জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করলে তুমি প্লেলিস্ট পেয়ে যাবে। দেখবে 4টে ম্যারাথন নিয়েছি, 4টে ম্যারাথন অতি অবশ্যই কিন্তু করে নেবে, আরো সিলেবাসটা একটু কমপ্লিট হোক। বারবার বলছি, এইগুলোই পরীক্ষাতে কিন্তু আসবে এবং এসছে। ঠিক আছে, চলো। সবার প্রথম অ্যাসিডের প্রপার্টির মধ্যে সবার প্রথমে ভৌত প্রপার্টি বলবো। অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে একটা সাওয়ার প্রকৃতির একটা তরল পদার্থ। 2 নম্বর জিনিস, অ্যাসিড হচ্ছে জলে দাব্য, তাহলে H2A দ্রাব্য বা তোমার হচ্ছে দ্রবীভূত হতে পারে। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে, দেখো বাবা একটা কথা বলি, অ্যাসিড বেসিক্যালি এমন একটা, আচ্ছা এই কাদের কি বাড়ি সেটা এখন জেনে লাভ নেই, এসব পরে জানবে। ঠিক আছে, এখন আপাতত এটা ফোকাস করো। এই বাড়ি পরে জেনে এলেও হবে, বাড়িতে তোমার লোকজন মিশিয়েতেও চলে যাবে তুমি যখন চাকরিটা পেয়ে যাবে, বাট না হলে কিছু দেখে কিছু হবে না। ঠিক আছে, চলো এখন আপাতত এই জায়গাটা ফোকাস করো, বাড়ি তোমার সবাই চিনে চলে যাবে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে। আচ্ছা, এবার শোনো, যখন তোমাদেরকে সলিউশন চ্যাপ্টার পড়াবো তখন আমি তোমাদেরকে পোলার নন পোলার পার্ট আমি পড়াবো। ঠিক আছে, কিন্তু এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে জলীয় দ্রবণে দাব্য মানে কি, তোমাদের যারা যারা আমার ফিজিক্সের ওয়েভের ক্লাস করেছো তারা খুব ভালো করে জানো যে ওয়েভের যে পার্টটা আছে সেখানে আমি বলেছিলাম
যে কারেন্ট তখনই প্রবাহিত হতে পারে যখন ইলেকট্রন থাকবে বা কোনো আধান থাকবে। এবার ইলেকট্রন বা আধান কখন থাকতে পারবে? যখন তুমি দেখবে যে সেটা জলে দ্রবীভূত হতে পারছে, মানে সেটা আয়ন ফরম্যাট হতে পারছে। জলে যখন দ্রবীভূত হয় তখন সেই পার্টগুলো দেখবে H+, OH-, NH3+, NH4+, ঠিক আছে, এইরকম টাইপের জিনিসপত্রগুলো হয়ে থাকে, মানে সোজা কথায় আধান হতে হবে তবেই সেটা কারেন্ট পরিবহন করতে পারে। তো এখানে যেহেতু জলে দ্রাব্য হচ্ছে, দ্রাব্য মানেই হচ্ছে দ্রবীভূত হচ্ছে, মানে হচ্ছে যে সেটা জলীয় দ্রবণে সেটা ভেঙে যাচ্ছে, আর ভেঙে যাচ্ছে মানেই হচ্ছে সেটা আয়নেই ভাঙছে, আর আয়নে ভাঙছে মানে হচ্ছে সেটা কারেন্ট পরিবহন করতে পারবে। বোঝা গেল? এটা ডিটেলস আরো যখন আমি সলিউশন চ্যাপ্টার পড়াবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। তো এখানে বলে রাখি, এটা হচ্ছে কারেন্ট এর উত্তম পরিবাহক। কারেন্টের উত্তম পরিবাহক, ঠিক আছে? এই তিনটে প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসিডের রেসপেক্টে। ওকে বাবা, চলো, এটা কি? এটা ফিজিক্যাল প্রপার্টি। এবার আমি কেমিক্যাল প্রপার্টি বলবো। কেমিক্যাল প্রপার্টি মানে কি? যখন আমরা রিয়াকশন পড়বো তখন আমি এই জিনিসপত্রগুলোকে আরো ডিটেলসে বলবো। কেমিক্যাল প্রপার্টি মানে হচ্ছে যে সমস্ত জিনিসপত্রগুলো কেমিক্যালি চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে, যেটা একবার চেঞ্জ হয়ে গেলে দ্বিতীয়বার পুরনো অবস্থায় ফিরে আনা যায় না, সেগুলোকে কেমিক্যাল রিয়াকশন বলা হয়ে থাকে, যেটা আমি রিয়াকশন পড়ালে তখন আমি বলবো। তো আমি এখানে বেসিক্যালি তোমাকে কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে বলছি যে এর কি কি কেমিক্যাল প্রপার্টি দেখতে পাওয়া যায়। তো আমি এখানে লিখলাম কেমিক্যাল প্রপার্টিজ। এই কেমিক্যাল প্রপার্টিজ থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন এসছে লাস্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে ভরে ভরে। কিরকম প্রশ্ন এসছে চলো দেখে নি। দেখো, সবার প্রথম তোমাকে বলবে যে কোনো একটা অ্যাসিডকে যদি মেটালের সঙ্গে রিয়াকশন করাই তাহলে কি টাইপের গ্যাস উৎপন্ন হবে। তো সবার প্রথম আমি এক নাম্বার জিনিস বলবো, সেটা হচ্ছে তোমাকে মেটাল। মেটালের সঙ্গে অ্যাসিডের রিয়াকশন করলে কি হতে পারে একবার দেখে নি। ধরো তোমাকে এই বললাম মেটালের সঙ্গে, ধরো মেটাল মানে কি, ম্যাগনেসিয়াম ধরলাম একটা মেটাল, দেখবে বাঁ দিকে যে কোথায় মেটাল থাকে, আমি আগের দিন যখন পিরিয়ড টেবিল পড়ি তখন পড়েছি। তো ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাই কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে MgCl2 এবং হাইড্রোজেন গ্যাস। এবার এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সের রেসপেক্টে কি বোঝায়? ব্যালেন্স কাকে করা কাকে বলে? ব্যালেন্স করা কাকে বলে সেটা আমি তোমাকে বলে রাখি। একটা কথা মাথায় রাখবে সব সময়, যে ব্যালেন্স তখনই আমরা করতে পারবো যখন পরীক্ষাতে আমাকে ব্যালেন্স করতে দেবে তখন। এটা কিন্তু একটা বলে রাখছি কথা, রেলের পরীক্ষাতে কিন্তু লাস্ট গ্রুপ ডি পরীক্ষাতে, এনটিপিসি পরীক্ষাতে ব্যালেন্স করতে তোমাদের কিন্তু বারবার দিয়েছে। তো ব্যালেন্স করাটা যখন তোমরা 11-12 পড়তে তখন প্রচন্ড পরিমাণে চাপ থাকতো, কিন্তু এখানে কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে ব্যালেন্স করাটা তোমার কাছে সবচেয়ে সহজ। তার কারণ এখানে তোমার কাছে অপশন থাকবে, ওইখানে তোমাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে তোমাকে বুঝতে হতো যে কোনটাতে কি বসিয়ে সবকিছু সমান আসছে, ঠিক আছে? তো যত তোমাকে পরীক্ষার সময় ব্যালেন্স করতে দেবে মনে রাখবে তোমার কোয়েশ্চেন তত ইজি হচ্ছে। ওকে, তো ব্যালেন্স মানে কি? বাঁ দিকে যতগুলো এলিমেন্ট আছে আর ডান দিকে যতগুলো এলিমেন্ট আছে তারা কি সমান আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এবার তুমি কি করে বুঝবে? দেখো এখানে Mg আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম একটা এলিমেন্ট, এগুলো এলিমেন্ট কি? দেখো HCl, HCl এর মধ্যে কোনটা কোনটা এলিমেন্ট? হাইড্রোজেন একটা এলিমেন্ট, ক্লোরিন একটা এলিমেন্ট। আরে ভাই এগুলো তো তুমি অলরেডি পিরিয়ড টেবিলে পড়েছো কোনটা কোনটা এলিমেন্ট। এবার তুমি দেখো ম্যাগনেসিয়াম এখানে একটাই আছে, ডান দিকে কি আছে MgCl2 উৎপন্ন হয়েছে, এখানেও কিন্তু ম্যাগনেসিয়াম একটাই আছে, তাহলে ম্যাগনেসিয়ামকে চেঞ্জ করা কোনো দরকার নেই, কারণ দুদিকে একটা একটা করে রয়েছে। নেক্সট চলে আসছে ক্লোরিন। আচ্ছা হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে কটা আছে? একটা আছে। এখানে কটা আছে? দুটো আছে, তাহলে কিন্তু ইমব্যালেন্স অবস্থা রয়েছে। বেশ, তাহলে আমি এখানে যদি 2 করে দিই, দেখো দুটো হাইড্রোজেন হয়ে গেল, এখানে দুটো হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই। এবার দুটো হাইড্রোজেনের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই দুটো ক্লোরিনও হয়েছে রে ভাই, কারণ এখানে 2 বসেছে মানে কি হাইড্রোজেনও দুটো ক্লোরিনও দুটো। এখানে কি ক্লোরিন দুটো আছে? অবশ্যই দুটো রয়েছে, তার মানে এখানে কেবলমাত্র আমাকে 2 বসিয়ে দিলেই কাজটা হয়ে গেল। এইটা হচ্ছে ব্যালেন্স করা প্রপার্টি, বোঝা গেল? এবার কোনটাই কি বসাতে হচ্ছে এটা তোমাকে ক্লাস 11-12 যখন করতে হতো তখন তোমাকে এগুলোকে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, এখানে 2 বসালে হচ্ছে, এখানে 4 বসালে হচ্ছে কিনা এটা তোমাকে বুঝতে হতো। এখানে কম্পিটিটিভে তোমার কোনো চাপই নেই। তুমি কি দেখবে?
বাঁ দিকে কি কি আছে, ডান দিকে কি কি আছে, সবই কি সমান হচ্ছে এই ব্যালেন্সটার মধ্যে? অপশন দিয়ে দেবে তো। তো এই অপশনটা 1 নম্বর অপশন, এখানে কি সমান হচ্ছে সবকটা? হচ্ছে না, চলো বাস এটা হবে না। পরেরটাই সমান হচ্ছে, হচ্ছে, চলো এটাই অ্যান্সার হবে। এইটা হচ্ছে ব্যালেন্স করার পদ্ধতি। ঠিক আছে, ব্যালেন্স করার পদ্ধতি তোমাকে দেখিয়ে দিলাম, কিন্তু পরীক্ষার সময় যখন তোমার ব্যালেন্স আসবে, তোমাকে পদ্ধতি দিয়ে লাভ নেই, অপশন টেস্ট করে মেরে যাবে, অ্যান্সার হয়ে যাবে, গল্প শেষ। বোঝা গেল? তোমার মেন কাজ হচ্ছে বাঁ দিকে যতগুলো এলিমেন্ট আছে, ডান দিকে ততগুলোই এলিমেন্ট আছে কিনা একবার দেখে নেওয়া। ওকে, চলো আমি যখন ওই কেমিক্যাল রিয়াকশন পড়াবো তখন এইগুলোকে আমি আরেকবার বলবো। ঠিক আছে, এটা তুমি এখন আপাতত সাম্যক ভাবে বললাম, কেমিক্যাল রিয়াকশন পড়ালে আরো ডিটেলসে এগুলোকে আমি বলবো, সমস্যা নেই। চলো, তো এখানে আমি অ্যাসিড বেস সল্টের রেসপেক্টে, এই চ্যাপ্টারের রেসপেক্টে এখানে কি প্রশ্ন দেবে? তোমাকে প্রশ্ন দেবে হচ্ছে এটাই, যে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা মেটাল, তো মেটালের সঙ্গে যদি অ্যাসিডের রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হচ্ছে? এটা মেটাল, মেটালের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডের রিয়াকশন হচ্ছে, কি হচ্ছে? মেটালিক সল্ট উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে আমাদের কোন গ্যাস উৎপন্ন হচ্ছে ভাই? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। পরীক্ষাতে এই কোশ্চেনটাই দিয়েছে, বুঝতে পারলে? হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, না অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এরকম টাইপের তোমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে। এবার তুমি বলো, তো এটা করতে পারলে তুমি এটা করতে পারবে, ব্যাস। ঠিক আছে, আর স্যার কোশ্চেন করান, আমি কোশ্চেন করানোর জন্যই তোমাকে বলছি বারবার করে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিশন বেঙ্গলি, চ্যানেলটা চলে এলো। এই দেখো লাইভ সেকশনে চলে আসো, চলো লাইভে হবে না, প্লেলিস্টে, প্লেলিস্ট সেকশনে চলে আসো। এই দেখো রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাই সুদীপ্ত স্যার, ফুল প্লেলিস্ট খোলো, দেখে নাও। এখানে গ্রুপ ডির কোশ্চেন গুলো 500টা করিয়েছি, আরো 1000টা বাকি রয়েছে, আমি করিয়ে দেবো। এটা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন, এটা হচ্ছে এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন। এবার এখানে আন্ডার গ্রাজুয়েট লেখা আছে কেন? কারণ আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার আগে আমি গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন করিয়েছি বলে সেটার রেসপেক্ট ওরা টাইটেলে এটা দিয়েছে, বোঝা গেল? তো এইগুলোকে দেখে নেবে ভাই, এইগুলো পরীক্ষাতে কি কি এসছে এইগুলো দেখলে বুঝতে পারবে, হাবি জাবি দেখে লাভ নেই। ওকে, চলো এখন এক্সাম পেলেই ভর্তি হবে সাহেব, এখন এক্সাম পেলেই ভর্তি হবে। কত এক্সাম্পল চাই তোমার? এগুলোই পরীক্ষাতে আসবে, কই এক্সাম পেলেই এখন দিয়ে যাব তোমাকে। তুমি কেমিস্ট্রি পড়ছো, চলো এরপরে কি বলবো? এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মেটালের পর মেটালিক অক্সাইড, 2 নাম্বার কি বলবো? মেটালিক অক্সাইড। তার মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো মেটালের সঙ্গে যদি অ্যাসিডের রিয়াকশন হয় তাহলে তোমার হচ্ছে, আমি যেটা দেখতে পেলাম যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। যদি মেটালিক অক্সাইডের সঙ্গে রিয়াকশন হয় তাহলে কি হবে? একটা এক্সাম্পল নি, Na2O, সোডিয়াম অক্সাইড, এটা হচ্ছে মেটালিক অক্সাইড। যদি এর সঙ্গে HCl, HCl মানে কি? অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এই অ্যাসিডের যদি রিয়াকশন করাই তাহলে কি উৎপন্ন হচ্ছে? এখান থেকে উৎপন্ন হচ্ছে NaCl এবং তার সঙ্গে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে জল, H2O হলো। তো এটাকে আমি কি বলবো? NaCl মানে কি? লবণ, সল্ট, আর H2O মানে কি? ওয়াটার। এবার তুমি আমাকে বলো, আমি আগের দিনই বলেছি অ্যাসিডের সঙ্গে কি রিয়াকশন করলে জল আর লবণ উৎপন্ন হয়? কি রিয়াকশন করলে? সল্ট আর ওয়াটার উৎপন্ন হয় অ্যাসিডের সঙ্গে কি রিয়াকশন হলে? বেসের রিয়াকশন হলে। তার মানে এই Na2O কি উৎপন্ন হলো? বেস নয় কি? আরে জল আর ওয়াটার উৎপন্ন হচ্ছে মানে কি অ্যাসিডের সঙ্গে বেসের রিয়াকশন হচ্ছে। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারলাম এইটা হচ্ছে একটা বেস। তার মানে মেটালিক যে কোনো অক্সাইড যা কিছু হবে সেটা কি হবে? সেটা হচ্ছে বেস হবে, অর্থাৎ বেসিক ইন নেচার হবে। এক্সাম্পল পেলে এটা? যারা যারা বলছিলে স্যার আমাদেরকে আরেকটা ব্যালেন্সের এক্সাম্পল দিন, এটা দেখতে পাচ্ছ এক্সাম্পল একটা,
এবার দেখে নাও যে সব মেলা আছে না কিনা, এটা ব্যালেন্স করা আছে কিনা। দেখো এখানে এনে দুটো আছে, এখানে এনে দুটো আছে, এখানে কি এনে দুটো আছে? নেই। তাহলে এনে দুটো যদি না থাকে তাহলে আমাকে দুটো করতে হবে অ্যাট এনি কস্ট। তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সবার প্রথম, এখানে আমি 2 দিয়ে দিলাম, এখানে আমি 2 দিয়ে দিলাম, হয়ে গেল, গল্প শেষ। তাহলে দুটো এনে এখানে আছে, দুটো এনে এখানে আছে, হয়ে গেল। এবার দেখো অক্সিজেন একটা আছে, এখানেও অক্সিজেন একটা আছে, সমস্যা নেই। এবার হাইড্রোজেনে আসছি, হাইড্রোজেন কটা আছে? দুটো আছে। ক্লোরিন কটা আছে? দুটো আছে। তাহলে এখানে যদি আমি দুটো 2 দিয়ে দিই তাহলেই তো এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে 2HCl হয়ে গেল, এখানে 2NaCl হয়ে গেল, বেশ। এই তো ব্যালেন্স করা, বুঝতে পারলে? এবার যদি তোমাকে বলা হয় যে এরকম টাইপের ব্যালেন্স কি আমাকে, এই যে 2 দিয়ে এখানে হলো, আমি চেষ্টা করলাম, তারপর হিট এন্ড ট্রাই মেথডে করলাম, এবার 2 এখানে না বসিয়ে অন্য কিছু বসিয়ে হতে পারতো, হতেই পারতো। বাট আমার এসব ভেবে লাভ নেই, আমাকে অপশন দিয়ে দেবে তোরে ভাই। আমার মেন কাজ হচ্ছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলানো আছে কিনা সেটা দেখে নেওয়া। অপশনে দিলে তো আমার তো কোনো চাপই নেই, দিক না যা খুশি। ওকে, চলো এবারে যদি না বুঝতে পারো এরপরে আরো আসছি, আরো দেখতে পাবে। চলো 3 নাম্বার কেস। দেখো মেটালিক অক্সাইড পড়ে নিয়েছি, এরপরে কি বলতে পারি? মেটালিক হাইড্রোক্সাইড বলতে পারি, মেটালিক হাইড্রোক্সাইড। দেখো মেটালিক হাইড্রোক্সাইড কি হতে পারে? আগের দিন যেটা আমরা পড়লাম, NaOH হতে পারে, KOH হতে পারে। চলো Na দিয়ে করেছি, এখানে KOH দিয়ে দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এর সঙ্গে যদি তুমি ধরো কার্বনিক অ্যাসিড নাও, H2CO3, ঠিক আছে, এটা কার্বন আছে মানে বুঝতে পারছো এটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, এবং তার মানে কি এটা হচ্ছে তোমার গিয়ে উইক অ্যাসিড। যাই হোক, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? এখান থেকে উৎপন্ন হচ্ছে K2CO3, K2CO3 উৎপন্ন হলো এবং তার সঙ্গে সঙ্গে জল উৎপন্ন হলো H2O। ঠিক আছে, এবার শোনো, তাহলে এটা কি অ্যাসিড, K2CO3টা কি উৎপন্ন হয়েছে? বাই সল্ট উৎপন্ন হয়েছে। H2Oটা কি? জল। তাহলে সল্ট আর ওয়াটার উৎপন্ন হচ্ছে, অ্যাসিডের সঙ্গে কি রিঅ্যাকশন করলে? বেসের রিঅ্যাকশন করলে। তার মানে মেটালের সঙ্গে তুমি হাইড্রোক্সাইড দাও বা অক্সাইড দাও, যা কিছু যায় না কেন, সেটা কি হয়ে যাবে? বেস হয়ে যাবে। বুঝতে পারলে? প্রত্যেক কাছে ক্লিয়ার হলো? ওকে, এবার শোনো, একটা কথা বলি তোমাদেরকে, মনে করে মাথায় রেখে দিও। যখন দেখবে কোনো রিঅ্যাকশন, যে কোনো রিঅ্যাকশনকে আমি যখন রিঅ্যাকশন তোমাদেরকে পড়াবো, তখন সেখানে আমি তোমাদেরকে বলেও দেবো রিঅ্যাকশনে কি কি কিরকম কি হয় কি না হয়। দেখবে রিঅ্যাকশন বেসিক্যালি বাঁ দিক থেকে ডান দিকে এরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে, কখনো কখনো বাঁ দিক থেকে ডান দিকে না দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে দেওয়া থাকে, কখনো কখনো দুটোই দেওয়া থাকে। ঠিক আছে, সেটা কি জিনিস আমি রিঅ্যাকশনে বলে দেবো। আমি যেহেতু ব্যালেন্স নিয়ে কথা বলছি তাই আমি তোমাকে বলে রাখি, যে সমস্ত রিঅ্যাকশন ব্যালেন্স করা থাকে, কি বললাম, যে সমস্ত রিঅ্যাকশন ব্যালেন্স করা থাকে সেগুলোতে আমাদের এই বাঁ দিক থেকে ডান দিকে অ্যারো চিহ্ন দিতে হয় না। সবচেয়ে বেস্ট কি হয়, ব্যালেন্স করা যেহেতু আছে, সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমরা দেব হচ্ছে ইকুয়ালস টু চিহ্ন, কারণ এটা ব্যালেন্স করা রয়েছে। এটা কি ব্যালেন্স করা নেই, সেই জন্য আমরা এখান থেকে এখানে রিঅ্যাকশনে মানে একটা ডান বাঁ দিক থেকে ডান দিকে একটা তোমার হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বোঝা গেল? অ্যাসিড ক্ষার কি করে বুঝবো? অ্যাসিড ক্ষার বোঝার জন্য তোমাকে তো পিএইচ পড়াবো আমি, এখনো তো পিএইচ পড়াইনি। আগের দিন পিএইচ এর মানগুলো তোমাকে বোঝালাম, আগের দিনে ক্লাস করেছো? আগের দিনে কি করে অ্যাসিড ক্ষার বুঝতে হয় আমি পিএইচ এর মানগুলোকে দিয়ে বুঝিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, আর বাকি পিএইচ ব্যাপারটা কি সেটা আমি আস্তে আস্তে আসছি, আমাকে আমি বলে দিয়েছি আমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আরে বলতে দাও তো। চলো এত বলো, এবার আমি চলে আসছি পরের কেস, 4 নাম্বার কেস। আর কি দেয় পরীক্ষাতে? আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে মেটালিক অক্সাইড হলো, মেটালিক হাইড্রোক্সাইড হলো, আর একটা হচ্ছে মেটালিক কার্বনেট। 4 নাম্বার কেস হচ্ছে মেটালিক
কার্বনেট। ঠিক আছে, এবার শোনো, মেটালিক কার্বনেট বলতে কি বোঝানো হয় থাকে? যে কোনো একটা মেটালের সঙ্গে কার্বনেট থাকবে। ধরো তোমাকে আমি বললাম ZnCO3 জিঙ্ক কার্বনেট, এর সঙ্গে আমি H2 শপথ দিচ্ছি। এর আগের গুলো HCl বলেছি, HCl অনেক তোমাদের হয়ে গেছে, তো আমি H2 শপথ দিয়ে করি। H2 শপথ কি? মানে সালফুরিক অ্যাসিড, একটা গাঢ় অ্যাসিড। যদি রিঅ্যাকশন করো তাহলে কি হবে? এখান থেকে উৎপন্ন হবে তোমার গিয়ে ZnSO4, এবং তার সঙ্গে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে জল, H2O। ঠিক আছে, এবং এর সঙ্গে দেখো এখানে CO3 আছে না? CO3 মানে কি? এখানে কার্বনের কিছু একটা গল্প আছে। এবার এই কার্বনটা যাবে কোথায়? এটা হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হিসাবে উপরে উঠে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? তার মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে যদি কখনো দেখো যে কোনো জায়গাতে কার্বনেট আছে, সেখানে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড হিসাবে রিঅ্যাকশনের পর সেটা বেরিয়ে যাচ্ছে। তো এবার দেখো এটা কি ভাই? অ্যাসিড। ZnSO4 এটা কি ভাই? সল্ট। H2O কি? ওয়াটার। এবার সল্ট আর ওয়াটার কোথায় উৎপন্ন হয়? অ্যাসিডের সঙ্গে কি দিলে? বেস দিলে। তাহলে এটা কি? অবশ্যই বেস। তাহলে মেটালিক কার্বনেট কি হবে? বেসিক ইন নেচার হবে। তাহলে মেটালের সঙ্গে তুমি যা কিছুই দাও না কেন সেটা কি হবে? বেসই হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? এইগুলোই পরীক্ষাতে দেয়, তোমাকে দিয়ে দেবে মেটালিক কার্বনেটের সঙ্গে যদি অ্যাসিডের রিঅ্যাকশন করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হবে? তুমি কি বলবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। যদি মেটালের সঙ্গে কোনো অ্যাসিডের রিঅ্যাকশন করা হয় তাহলে কি উৎপন্ন হবে? তুমি বলবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অলরেডি প্রথম রিঅ্যাকশনে পড়ে ফেললাম। এইগুলোই তো পরীক্ষায় দিয়েছে রে ভাই। আমার ক্লাস হয়ে যাবে, এই ভিডিওটা খুলে দেখো, এই ভিডিওটা খুলে দেখো, 7 মাস আগে করিয়ে দিয়েছি। গ্র্যাজুয়েট লেভেলে কোশ্চেনে ভরে ভরে কোশ্চেন দিয়েছিল এগুলো থেকে। বোঝা গেল? এছাড়া যখন আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আমি করিয়েছি, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যখন আমি কেমিক্যাল রিঅ্যাকশন পড়াবো, যে কটা রিঅ্যাকশন আসবে পরীক্ষাতে সে কটাই আমি তোমায় করাবো। ওর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন দেবে না। রিঅ্যাকশনের তো পৃথিবীতে অভাব নেই না, পৃথিবীতে প্রচুর রিঅ্যাকশন আছে। আরে ভাই লক্ষ কোটি কম্পাউন্ড আছে, লক্ষ কোটি রিঅ্যাকশন আছে। তুমি কি লক্ষ কোটি রিঅ্যাকশন মুখস্থ করবে নাকি? পরীক্ষার জন্য যে রিঅ্যাকশন গুলো দরকার আমি সেগুলোই করিয়ে দেবো। ওর বাইরে একটা রিঅ্যাকশন আসবে না। আমি এত বড় কথা তোমাকে বলে রাখলাম। এমনি এমনি বলছি না নিশ্চয়ই। কোয়েশ্চেন খুলে দেখে নাও, এখান থেকেও দেখতে পেয়ে যাবে। গ্রুপ ডি পরীক্ষা দিতে গেছে, সেখানেও লোকজন দেখতে পাচ্ছ। এনটিপিসি গ্রুপ ডি যাই দাও না কেন। চলো, প্রত্যেকটা মুহূর্তে ফিল করবে যে আমি যে জায়গাটায় ভর্তি হয়েছি স্যারকে রিলাই করে, এবং তারপর যে জায়গাতে আমি আজকে আস্তে আস্তে যাচ্ছি সেটা প্রত্যেক মুহূর্তে বেটার হচ্ছে নাকি ভালো মানে খারাপ হচ্ছে। ঠিক আছে, এটা প্রত্যেক মুহূর্তে ফিল করবে। রিয়েল লাইফে সব জায়গা থেকে রিয়েল লাইফে এক্সাম্পল দেওয়া যায়? চলো বলবো, আবার আসবে সবকিছু। গলাটা জ্বালা জ্বালা করছে। বেস। এবার আমরা পড়বো ক্ষার, ক্ষার সম্পর্কিত বিষয়। ঠিক আছে, এবার শোনো, এই যে বেসটা আছে, এই বেসের ক্যারেক্টারিস্টিক্স কি? সবার প্রথম ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখবো, যেটা আমরা আগে কিছুক্ষণ আগে পড়লাম। ভাই বেসটা কি টাইপের হয়ে থাকে? বিটার। বেসের টেস্ট হচ্ছে বিটার। ঠিক আছে, ক্ষার কিরকম খেতে হয়? বিটার খেতে হয়। আচ্ছা, নেক্সট, এই যে বেসটা আছে, এই বেসগুলো মধ্যে অনেকে আছে সলিউবেল, অনেকে আছে ইনসলিউবেল। তো যে সমস্ত বেস সলিউবেল বেস হবে তারা কি জলে দ্রবীভূত হচ্ছে বলে সলিউবেল হচ্ছে। জলে দ্রবীভূত কি করে হতে পারে ভাই? ভাঙলে হতে পারে। আর ভাঙা মানে কি? আয়নে ফরম্যাট হয়ে যাওয়া।
আর আয়ন হয়ে যাওয়া মানে কি? গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আমি কি বলতে পারি? এরা হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। হলো। নেক্সট, বেসটা কি? কোরোসিভ ইন নেচার। ঠিক আছে, কোরোসিভ হয়ে থাকে। আর নেক্সট হচ্ছে বেস সম্পর্কে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে সোপি। সোপি মানে কি? সাবান টাইপের। সোপি লিকুইড। তুমি বেসটাকে ভাবো না সাবানকে, সোপি লিকুইড। এবং সাবানকে টাচ করলে কি হয়? স্লিপারি লাগে না? তো স্লিপারি ইন টাচ। ঠিক আছে, এই চারটে জিনিস তোমাকে আমি বললাম, এইটা মাথায় রেখে দিও। সলিউবল মানে যেগুলো জলে দ্রবীভূত হতে পারে, যেগুলো জলে দ্রবীভূত হতে পারে। বিটার মানে কষা। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে কোরোসিভ ইন টাচ, মানে একটু খ্যাসখ্যাসা টাইপের নেচার হয়ে থাকে টাচ করলে, সাবানকে টাচ করলে যেরকম হয়। এছাড়া তোমার হচ্ছে সাবান কিরকম হয়ে থাকে? সোপি লিকুইড, সাবানকে দিয়ে বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটু স্লিপারি পিচ্ছিল টাইপের হয়ে থাকে। ওকে, চলো এবার এই যে জিনিসটা আছে, এটা তোমাকে বেসের ফিজিক্যাল প্রপার্টি বললাম। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে না, এগুলো সহজ জিনিস, এটা সবাই জানে। কিন্তু পরীক্ষাতে কি কোশ্চেন দেবে? তোমাকে কেমিক্যাল প্রপার্টি থেকে কোশ্চেন দেবে, যেগুলো আমি তোমাকে এখন বলবো। সবার প্রথম বেসের রিয়াকশন আমি বলবো মেটালের সাথে। যদি মেটালের সাথে রিয়াকশন বেচার করাও তাহলে কি উৎপন্ন হবে? ঠিক আছে, মেটালের সঙ্গে যদি রিয়াকশন করো তাহলে কি হবে? দেখো, মেটাল বলতে আমি কি বলি? জিঙ্ককে বলতে পারি মেটাল একটা, আগেরটার অন্য কিছু দিয়েছিলাম। চলো, জিঙ্ক প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড একটা মেটাল। কি উৎপন্ন হচ্ছে এখান থেকে? এখান থেকে উৎপন্ন হচ্ছে Na2ZNO2, এটা উৎপন্ন হচ্ছে, এবং এর সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তার মানে এখান থেকে প্রশ্ন কি দেবে? যদি মেটালের সঙ্গে কোনো বেসকে রিয়াকশন করাই তাহলে সেখানে কি উৎপন্ন হবে? তুমি কি বলবে? তুমি বলবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখান থেকে আমি কি দেখতে পেলাম? যে যদি আমি বেসের রিয়াকশন করাই বা অ্যাসিডের রিয়াকশন করাই মেটালের সাথে, আমাদের সবসময় হাইড্রোজেন গ্যাসই উৎপন্ন হবে। পরীক্ষায় বহুবার প্রশ্ন চলে এসছে অলরেডি বিভিন্ন শিফটে। চলো, 2 নাম্বার গল্প। 2 নাম্বার গল্প হচ্ছে এটাই যে যদি আমি বেসকে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করাই তাহলে কি হবে? ভাই, এর থেকে সহজ জিনিস কিছু হতে পারে না, বাট সহজ এক্সাম্পল আমি দেখবো না, কারণ সহজ এক্সাম্পল আমরা প্রত্যেকেই জানি, অ্যাসিডের সঙ্গে বেসের রিয়াকশন করলে জল আর তোমার হচ্ছে সল্ট উৎপন্ন হয়। এমনি একটু অন্য টাইপের একটু এক্সাম্পল যদি বলি, ধরো NaOH কি একটা বেস, এটা আমরা জানি, আগের দিনই পড়েছি। যদি এর সঙ্গে ধরো হচ্ছে H3PO4 এর রিয়াকশন করাই, এটা কি? এটা হচ্ছে অ্যাসিড। যদি এর রিয়াকশন করাই তাহলে কি উৎপন্ন হবে? NaOH এর সঙ্গে যদি H3PO4 উৎপন্ন হয় তাহলে কি হবে? Na3PO4 এটা উৎপন্ন হবে এবং H2O উৎপন্ন হবে। এটা কি? এটা হচ্ছে সল্ট আর ওয়াটার। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, পরীক্ষায় তোমাকে এটাই দেবে যে যদি আমি অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করাই বেসের তাহলে কি উৎপন্ন হবে? তুমি কি বলবে? ব্যালেন্স নয় বলেই আমি এটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। আমি তোমাদেরকে ব্যালেন্স শিখিয়ে দিয়েছি, এবার তোমরা ব্যালেন্স করবে নিজেরা বাড়ি থেকে। ঠিক আছে, চলো, হলো? হ্যাঁ, এই চৌধুরী করতে পারো যে কোনো জিনিস দিয়ে। চলো, এবার আমি যদি বলি যে মেটাল তো বুঝলাম, যদি আমি নন মেটাল দিয়ে রিয়াকশন করাই তাহলে কি হতে পারে? নন মেটাল, মেটাল দিয়ে তো বুঝে গেছি, নন মেটালের সঙ্গে যদি রিয়াকশন করে তাহলে কি হতে পারে? দেখো, নন মেটাল মানে কি? যেগুলো মেটাল নয়। কার্বন ডাইঅক্সাইড কি মেটাল নয়? তো নন মেটাল বলতে পারি। কার্বন ডাইঅক্সাইড কি? একটা গ্যাস তো। এবার শোনো, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি আমি NaOH এর রিয়াকশন করে কি উৎপন্ন হবে?
NaOH কি? এটা হচ্ছে তোমার কি বেস। যদি রিঅ্যাকশন করে তাহলে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে Na2CO3, এটা উৎপন্ন হবে, এবং H2O জল উৎপন্ন হবে। এটা কি? এটা হচ্ছে তোমার কি একটা সল্ট। এবার তুমি আমাকে বলো যে এখানে এখানে সল্ট আর ওয়াটার উৎপন্ন হয়েছে, বেসের সঙ্গে তাহলে কি রিঅ্যাকশন করে সল্ট আর ওয়াটার উৎপন্ন হয়? অ্যাসিডের। তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে কি হলো? অ্যাসিড হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি? তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে যে কোনো টাইপের নন মেটাল ইন জেনারেল অ্যাসিডিক ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে। এবার কার্বন ডাইঅক্সাইড কখনো গ্যাস, কখনো তোমার হচ্ছে অ্যাসিডের মতো বিহেভিয়ার করছে, কখনো কখনো আবার বেসের মতো বিহেভিয়ার করতে পারে, ডিপেন্ড করছে তার অপোজিটে কে আছে। ঠিক আছে, এরকম হতেই পারে। মেয়েদেরকে নিয়ে বললে অনেকে আবার মনে কষ্ট পেতে পারে। চলো একটা ছেলেকে ধরি, সপ্তর্ষি লাস্ট করেছে। তো সপ্তর্ষি কি? ধরে নাও সপ্তর্ষি জীবনে একটাই ইচ্ছা, আমি জীবনে ব্রহ্মচর্য হব। ঠিক আছে, তো জীবনে ব্রহ্মচর্য মানে কি ভাই? ব্রহ্মচর্য মানে হচ্ছে আমি জীবনে একাই থাকবো, আমার কোন রকম কোনো গার্লফ্রেন্ড বা বউ লাগবে না। ঠিক আছে, আশা করি এবার জিৎ তুমি নিশ্চয়ই খুশি হয়ে গেলে যে যাক আমার নামটা না নিয়ে সপ্তর্ষির নামটা নিয়েছে। ঠিক আছে, যাই হোক, এবার ব্যাপারটা কি হলো? এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে যদি আজকে ওর কোন রকম মনে হয় যে আমার জীবনে কেউ আসবে না, ডিপেন্ডটা কি? ডিপেন্ড করছে যে সামনে কোন টাইপের মেয়ে তার সামনে রয়েছে। এবার ধরো কায়রা আদভানি চলে এলো, তামান্না ভাটিয়া চলে এলো, ঐশ্বরিয়া রাই চলে এলো, তারা তাকে সপ্তর্ষিকে অ্যাপ্রোচ করছে, না 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 সপ্তর্ষি আমি তোমার প্রেমে পাগল, তোমাকে বিয়ে করতেই হবে আমাকে। ঠিক আছে, একসঙ্গে এতগুলো সপ্তর্ষির স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হয়ে গেল। এবার কি করবে সপ্তর্ষি? নিজের যে প্ল্যান আছে সেই প্ল্যানটাকে পাল্টে দিতে পারে। ঠিক আছে, তো এই যে জিনিসপত্রগুলো আছে এটা কি ডিপেন্ড করছে আমার সামনে কে আছে। যদি আমার সামনে এরকম টাইপের অপশন থাকে, ঠিক আছে, ব্রহ্মচর্য গেল ভার্মে। ঠিক আছে, এই সেম গল্প এই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাই আমরা। চলো পরের কথা, নেক্সট গল্পে চলে আসি। একদম সবকিছু রিয়েল লাইফের সঙ্গে মানে অনুধাবন করো, দেখবে সবকিছু তোমার কাছে চলে আসছে একটা। একদম চলো, নামটাও ঠিকঠাক দিয়েছি, সপ্তর্ষি, সপ্তঋষি। এবার আমি চলে আসছি, কেউ একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে অ্যাসিড বেজ বুঝবো কি করে। আমি তোমাকে বলেছিলাম একটু ওয়েট করো, সময় দাও, সব বোঝাবে, সব বোঝাবো, সব বুঝতে পারবে। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে লিটমাস পেপার সম্পর্কিত বিষয়। তো এখন বোঝা সবচেয়ে পারফেক্ট টাইম চলে আসছে। তো জেনারেলি লিটমাস পেপার দিয়ে আমরা অ্যাসিড এবং বেসকে বুঝতে পারি। এবার এই যে লিটমাস পেপার, এই পেপারটা কি একটা নর্মাল পেপার। সেই পেপারটা যদি তুমি আজকে কি করো, সেই পেপারটা যদি আজকে তুমি অ্যাসিডে ডুবিয়ে দাও, আমি লিখলাম এখানে অ্যাসিড, এদিকে লিখলাম হচ্ছে বেস, যদি তুমি সেই লিটমাস পেপারটাকে অ্যাসিডে ডুবিয়ে দাও তাহলে কি হবে? সেটা হয়ে যাবে তোমার কি রেড। ঠিক আছে, আর যদি এই লিটমাস পেপারটাকে বেসে ডুবিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে তোমার কি ব্লু। ওকে, তো আমি একদম তোমাদেরকে বলে রাখলাম যে এই জিনিসটা পরীক্ষাতে কিন্তু বহুবার এসছে, সেই জন্য তোমাদেরকে পুরো জিনিসটা বলে রাখলাম। এবার তোমাকে কিরকম ভাবে প্রশ্ন দেবে যে যদি আমি আজকে লাল লিটমাসকে বেসে ডোবাই
তাহলে কি হবে ভালো করে বোঝো। লিটমাস পেপার কিরকম হয়ে থাকে, লাল হয়ে থাকে, ব্লু হয়ে থাকে। তোমায় কি বললো, তোমাকে বললো লাল রঙের লিটমাস পেপার, রেড লিটমাস, এটা কোথায় ঢুকিয়েছে, এটা তোমাকে ঢুকিয়েছে হচ্ছে তোমার গিয়ে বেসেতে। তাহলে কি হবে ভাই, বেসে কি হয়ে যাবে বললাম, ব্লু হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে, রেড থেকে ব্লু, এটা হয়ে যাবে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমি রেড লিটমাসটাকেই আমি বেসে না ডুবিয়ে অ্যাসিডে ডোবালাম, তাহলে কি হবে ভাই, অ্যাসিডটা কি আছে ভাই, এ তো রেডই হয়ে যাবে না, তাহলে কি হবে, কোনো চেঞ্জই হবে না, মানে রেড যেটা ছিল সেটা রেডই থাকবে। কেসটা বুঝতে পারলে, পরীক্ষায় কিন্তু এটাও দিয়ে দেয়, ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবার শোনো নেক্সট প্রশ্ন কি দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে লিটমাস পেপার যেটা দিয়ে তুমি কাজ করছো, এটা কি দিয়ে তৈরি হয়, মানে এটা কোথা থেকে তৈরি হয়, এটা তৈরি হয় হচ্ছে লাইকেন গাছের ছাল থেকে। কি বললাম, এটা হচ্ছে লাইকেন বলে একটা গাছ আছে, সে লাইকেন গাছ থেকে উৎপন্ন হয়ে থাকে, এবং লাইকেন গাছে কিন্তু কোনো মূল বা পাতা থেকে নয়, লাইকেন গাছের ছাল থেকে উৎপন্ন হয়ে থাকে এই লিটমাস পেপার। বোঝা গেল, পুরোপুরি ক্লিয়ার। নেক্সট হচ্ছে আর একটা কথা, সেটা হচ্ছে এই যে লিটমাস পেপার আছে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ন্যাচারাল অ্যালার্ম। কি বললাম, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ন্যাচারাল অ্যালার্ম। কেন স্যার ন্যাচারাল অ্যালার্ম কেন, জেনারেলি তোমাকে আমি বললাম যে এই যে লিটমাস পেপার আছে, হ্যাঁ পারো অবশ্যই পারো, তখন সেটা চেঞ্জ হবে না। তো এই যে তোমার হচ্ছে লিটমাস পেপার রয়েছে, কি থেকে উৎপন্ন হচ্ছে, সেটা লাইকেন গাছ থেকে উৎপন্ন হচ্ছে। আরে লাইকেন কি একটা গাছ তো রে ভাই, গাছ মানে কি, গাছ মানে হচ্ছে তার রংটা হচ্ছে পাতা সবুজ, একটা সবুজ রঙের কিছু একটা গাছ ফাছ হবে, তাই তো। এবার এটা ইন জেনারেলি একটা শৈবাল জাতীয় ঘাস, যেটা তোমার হচ্ছে বড় বড় মাউন্টেনের রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাই, যেটা থাকে লাইকেন গাছটা থাকে হচ্ছে বিভিন্ন রকম মাউন্টেন রেঞ্জে, পাহাড়ে। এবার তুমি দেখবে পাহাড়ে যেতে যেতে কিছু ঘাস জাতীয় তোমার হচ্ছে গাছ রয়ে গিয়ে, তুমি যখন গাড়িতে করে ওপরে ওঠো বা নিচে নামো, তুমি দেখবে যে কিছু ঘাস রয়েছে, সেই ঘাসগুলো তোমার হচ্ছে কি তাদের মধ্যে কিছু কিছু থাকে লাইকেন গাছ, ঠিক আছে। এবার যদি সেটা সবুজ থাকে তার মানে সেখানকার অ্যাটমসফিয়ারটা ঠিকঠাক আছে। যদি সবুজ না থাকে, যদি দেখো সেটা লাল হয়ে গেছে, তার মানে এটা কি, এটা তোমাকে বলে দিচ্ছে যে তোমার ওই পাহাড়ের ওই আশেপাশের অ্যাটমসফিয়ারটা কি অ্যাসিডিক আছে, অ্যাসিডিক। আর অ্যাসিডিক মানে কি ভাই, এই মাত্র বললাম যে কোনো নন মেটাল জাতীয় জিনিসপত্র যদি থাকে তাহলে সেটা কি হবে, অ্যাসিডিক হবে। তার মানে সোজা কথায় হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার গিয়ে একটা কার্বন ডাই অক্সাইড, একটা গ্যাস। তার মানে সেখানে গ্যাস যদি থাকে তাহলে কি হয়ে যাবে, একটা অ্যাসিডিক নেচার হয়ে যাবে। তার মানে সেটা কি হয়ে গেল, লাল কালারে হয়ে গেল। বুঝতে পারলে, তো এইটা তোমার যেহেতু নেচারে আমরা খুল্লা দেখতে পাচ্ছি, নেচারের মধ্যেই জায়গাটা দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা ন্যাচারাল অ্যালার্মের মতো উল্লেখ করতে পারি। তার মানে বুঝে যাবো যে অ্যাসিডের মাত্রাটা এখানে বেশি আছে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলোর পরিমাণ বেশি আছে, তাই এই জায়গাটা খুব চাপের জায়গা, তো এখানে আরো বেশি প্ল্যান্টেশন করতে হবে যাতে নেচারটা ঠিকঠাক জায়গায় চলে আসে। বুঝতে পারলে, তো এইগুলো হচ্ছে ব্যাপার। অ্যাসিড রেনের রিজন কি আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, ক্লাসে দেখবে করানো আছে, ওগুলো আমি পরে বলবো, এগুলো নিয়ে চাপ নিয়ে এখন, ঠিক আছে। তো এইটা প্রত্যেকে বুঝতে পারলে, প্রত্যেক কাছে ক্লিয়ার, তোমাদের বেসিক্যালি এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবারেও আরো অনেক কিছু জিনিসপত্র আছে, সেটা আমি তোমাকে বলি এক এক করে। দেখো লিটমাস পেপার তোমাকে বুঝিয়ে দিল কি কোন একটা জিনিস অ্যাসিড নাকি বেস, তাই তো, এটা বোঝালো তো। এছাড়াও আরো অনেক কিছু জিনিস আছে যেটা তোমাকে বুঝিয়ে দেবে সেটা অ্যাসিড নাকি বেস। শুধু কি লিটমাস পেপার পারবে নাকি, আর অনেকে পাওয়ার নেই, ক্ষমতা নেই। টারমারিক পাউডার, টারমারিক পাউডার মানে কি, হলুদ গুঁড়ো, ঠিক আছে। এই হলুদ গুঁড়ো জেনারেলি তোমার হচ্ছে কি অ্যাসিড নাকি বেস সেটা বুঝিয়ে দেবে। বলে রাখি একটা কথা শোনো, যে হলুদ গুঁড়ো কিন্তু বেসিক্যালি যেটা বোঝাতে পারে সেটা হচ্ছে বেসকে বোঝাতে পারে, এবং এই বেসের মধ্যে যখন
এই হলুদ গুলোকে ফেলে দেবে, তখন দেখবে সেটা রেড কালারের হয়ে গেছে, লাল কালারের হয়ে গেছে, মানে সেটা বেস, তুমি বুঝে যাবে। একটা এক্সাম্পল বলি, বাড়িতে সাবান আছে, আছে তো? হ্যাঁ, হয়, সরি, শোনো, বাড়িতে সাবান আছে, কি করবে? সাবানে যাবে, সাবানে গিয়ে একটু হলুদ ফেলে দাও ওপর থেকে, ঠিক আছে? দেখবে সেটা লাল কালার হয়ে গেছে সাবানটা। তার মানে কি, সাবানটা কি দিয়ে তৈরি? বেস দিয়ে তৈরি। তো আমরা আগের দিন পড়লাম তো, স্যাপরিফিকেশন বললাম তো, তাহলে কি হলো? এটা বেসিক ইন নেচার। তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই যে টারমারিক পাউডার, এটা দিয়ে কি আমরা অ্যাসিডকে উল্লেখ করতে পারি, মানে অ্যাসিডকে নির্ণয় করতে পারি? তুমি বলবে না, অ্যাসিডকে কোনটা অ্যাসিড কোনটা সেটা বুঝিয়ে দিতে পারবে না টারমারিক পাউডার। এটা কেবলমাত্র আমরা কিন্তু বেসকেই উল্লেখ করতে পারি। বোঝা গেল কেসটা? চলো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো সম্পর্কিত বিষয় গেল। হলুদ গুঁড়ো ছাড়া আর কি আছে? হলুদ গুঁড়ো ছাড়া রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার কি চাইনা রোজ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে চাইনা রোজ। চাইনা রোজ, এটা তোমাকে ডাইরেক্টলি কতগুলো জিনিস একটু মনে রাখছি, এগুলোকে তোমাকে ডাইরেক্টলি মনে রাখতে হবে, পরীক্ষায় ডাইরেক্টলি আসবে। যদি চাইনা রোজ হয়, চাইনা রোজকে যদি তুমি অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দাও, তাহলে সেটা ব্রাউন কালার হবে, ঠিক আছে? যদি সেটা বেসের মধ্যে দাও, তাহলে সেটা কি হবে? গ্রিন কালারের হবে। ডাইরেক্টলি মনে রাখবে, ডাইরেক্টলি এটা প্রশ্নে পরীক্ষাতে আসবে। ওকে, তো একটা টারমারিক পাউডার বললাম, একটা তোমার হচ্ছে ইয়ে বললাম, ওই কি বললাম বলো, চাইনা রোজ বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চাইনা রোজ, আর একটা তোমার হচ্ছে ইন্ডিকেটর। এগুলোকে বলা হয় থেকে তোমার কি অ্যাসিড বেসের ইন্ডিকেটর, ঠিক আছে? চলো, এবার আর কি বলবো? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ফেনন্যাপথলিন। কি বললাম? ফেনন্যাপথলিন। ফেনন্যাপথলিন, PHEN, ফেন, ALPH, THELN, ফেনন্যাপথলিন, ঠিক আছে? এই যে ফেনন্যাপথলিন আছে, এটা মাথায় রাখবে। এটার আবার কিরকম চেঞ্জেস দেখায়, এটাও তোমার হচ্ছে অ্যাসিড নাকি বেস, এটা বুঝিয়ে দেবে। যদি ফেনন্যাপথলিনকে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দাও, তাহলে এটা কালারলেস হয়ে যাবে, এর কোনো কালারই থাকবে না। যদি এটাকে বেসের মধ্যে ডুবিয়ে দাও, যদি এটাকে বেসের মধ্যে ডুবিয়ে দাও, তাহলে এটা পিঙ্ক কালারে হয়ে যাবে, পিঙ্ক কালারে হয়ে যাবে। বোঝা গেল? আর একটা জিনিস আছে যেটা ইন্ডিকেটর, তার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ। এই 5টা জিনিসই তোমাদের পরীক্ষাতে দেয়। এটা কি? মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ। তো এই মিথাইল অরেঞ্জের কাজ কি? মিথাইল অরেঞ্জ মাথায় রাখবে, কথাটার মধ্যে লেখা আছে দেখো অরেঞ্জ, তার মানে এর নর্মাল কালার হচ্ছে অরেঞ্জ। এবার এটা অ্যাসিডের মধ্যে তুমি দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার কি রেড। যদি বেসের মধ্যে দিয়ে দাও, যদি অ্যাসিড বাদে বেসের মধ্যে তুমি দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার কি ইয়েলো, ঠিক আছে? এইটা হলো তোমার গল্প, যে তোমাকে মাথায় রাখতে হবে। তো যদি ধরো এরকম হচ্ছে তোমার কি ব্যাপার, ধরো এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে নরমাল। নরমাল কালার কি? অরেঞ্জ। অ্যাসিডে গেলে কি হবে ভাই? রেড হয়ে যাবে। যদি বেসে যাও তাহলে কি হবে? ইয়েলো হয়ে যাবে। বুঝতে পারলে? এরকম ব্যাপারটা হবে। ক্লিয়ার হলো? এই জিনিসটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এইটাই বেসিক্যালি হয়ে থাকে, ঠিক আছে? ডাইরেক্টলি এটা মাথায় রেখে দেবে, এইভাবেই তোমাদের জিনিসপত্র হয়ে থাকে। এবং এটা খানিকটা তুমি বলতে পারো ভিপ জিওর, দেখো ভিপ জিওর মতো গল্প, VIBGYOR, ভিপ জিওর। ব্যাপারটা কি? দেখো GYOR, এটা কি? ইয়েলো। এটা কি? অরেঞ্জ। এটা হচ্ছে রেড। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস, এর মাঝখানটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছ? জেনারেলি এটা, ইন জেনারেলি আমরা ফিজিক্সের মাধ্যমে আমরা এটার ওয়েভলেন্থের ফ্রিকোয়েন্সির উপর বেশ করেও কিন্তু আমি এটাকে বলতে পারি যে এটা আমাদের
চোখে এইভাবে আমাদের সামনে আসছে। যাই হোক, এত কিছু জন্য তোমার লাভ নেই। তোমার মেন পরীক্ষাতে এখান থেকে আসবে এটাই যে অ্যাসিড বেস আমরা বুঝবো কি করে। তো তার জন্য তোমাকে বলে রাখলাম যে মিথাইল অরেঞ্জ, ফেন ন্যাপথলিন, চায়না রোজ, টার্মারিক পাউডার এবং লিটমাস, এই 5টা জিনিস থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। অ্যাসিডে গেলে কি হবে, বেসে গেলে কি হবে, এবং লিটমাস পেপার থেকে টু সাম এক্সটেন্ট আরো দুটো জিনিস এক্সট্রা আসে, সেটা আমি তোমাকে বলে রাখলাম। বোঝা গেল? ওয়েবটা শুরু করে দাও, আর বাকি যেটা আছে সেটা তুমি যদি তোমার সামনে পরীক্ষা থাকে শুরু করে দিতে পারো। হ্যাঁ, রেডিও ওয়েভলেন্থ তো বেশি অবশ্যই। হ্যাঁ, টার্মারিক পাউডার কেবলমাত্র বেসকে ডিটেক্ট করতে পারে। ওয়েব দেখবে আমার রেকর্ডেড ভিডিও ক্লাসের মধ্যে, ফিজিক্সের মধ্যে ফার্স্টে সায়েন্স যাবে, তারপর ফিজিক্স যাবে, তারপর সেখানে দেখতে পাবে যে ওয়েব 0 to হিরো ক্লাস রয়েছে, সেখানে 18টা ক্লাস আছে, তার মধ্যে গুলো করিয়ে দিয়েছি। সিগন্যালের অল তো রেড উইগন্ডই হয়। রেডটা কি? রেডের ওয়েভ লেন্থটা অনেকটা বেশি, দূর থেকে আমরা অবজার্ভ করতে পারি। হ্যাঁ, ফার্স্ট ক্লাসটাই ওয়েভ। ওয়েভের পর বোধহয় তোমাদেরকে আমি লাইট পড়িয়েছি, লাইটের পর সাউন্ড, তারপর হিট, এগুলো করানো আছে ওখানে, ইলেকট্রিসিটি আছে। ঠিক আছে, একদম। চলো, এই হচ্ছে ব্যাপার। দেখো ব্যাপারটা কি বলতো, কিছুই না, ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি, মানে ওয়েভ বলতে তোমার হচ্ছে রেডের ফ্রিকোয়েন্সি বেশি, এই ফ্রিকোয়েন্সি বলছি ওয়েভলেন্থ বেশি। ওয়েভলেন্থ যদি বেশি হয় তাহলে কি হবে, ওটা অনেক দূর থেকে দেখতে পাই। ঠিক আছে, যত দূরে তুমি যাও না কেন তুমি দেখতে পাবে যে লাল কালার থেকে তুমি আলাদা ভালো করে স্পষ্ট করে চিনতে পারছো। এবার লাল কালার কি হয়ে থাকে? সিগন্যাল হয়ে থাকে। আর লাল কালার কি হয়ে থাকে বলতো? আর লাল কালার কি হয়ে থাকে? প্রচুর কিছু হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো, একটা ছেলে যখন বিয়ের মণ্ডপে বসছে, সে যখন বিয়ের মণ্ডপে বসে আছে, সেরকম অবস্থাতে দেখবে ছেলেরা দেখতে পায় যে তার উড বি ওয়াইফ লাল কালারের বেনারসি পরে তার সামনে এগিয়ে আসছে। ঠিক আছে, তো সেই ছেলেটার অবস্থা কিরকম? এরকমই অবস্থা, যে লাল কালার বলতে আমরা কি বলে উল্লেখ করতে পারি? ডেঞ্জার সিগন্যাল। ভাই, লাল কালারের সিগন্যাল মানে কি? ডেঞ্জার সিগন্যাল। যদি তুমি এরপরে পেরিয়ে যাও তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সে ফিল করতে পারছে যে তার লাইফে কিন্তু লাল কালারটা এগিয়ে এগিয়ে আসছে, কিন্তু তারপরেও কিছু করার নেই, তাকে সেই জায়গাটাতেই এগিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো, প্রথম প্রথম যতদিন পর্যন্ত তোমাদের ডোপামিন অ্যাক্টিভ আছে খুব ভালো লাগবে, তারপরেই গন্ডগোলটা শুরু হবে। চলো, আমাদের মোটামুটি ভাবে অ্যাসিড আর বেস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সবসময় তো পড়াশোনা করলেও হবে না, মস্তিও করতে হবে, তো এগুলো হচ্ছে কিছু আনন্দের দিক, মস্তির দিক। এবার শোনো, একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদেরকে। অ্যাসিড করিয়ে দিয়েছি, বেস করিয়ে দিলাম, কেবলমাত্র সল্টটা বাকি রয়েছে। 4:04 বাজে, আমি কি সল্টটা করিয়ে দেবো? এখনো পর্যন্ত আমি কেউ এখনো ডিস্টার্ব করতেছে, আমি সেটা তোমার জন্য হালকা হালকা করে বলছি। যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে বলে দেবো ভাই বন্ধ করে দিলাম, পরের দিন ক্লাস দিতে হবে, কিছু করার নেই। এবার এখনো পর্যন্ত কেউ বিরক্ত করতে আসেনি, তার মানে হয়তো এই স্টুডিওতে ক্লাস দেয়নি আমার পরে। তো খুব ছোট্ট একটা জিনিস, বেসিক জিনিস করিয়ে দেবো কি ভাবছি। চলো করিয়ে দিই, যদি কেউ আসে বন্ধ করে দেবো। ঠিক আছে, তার আগে পর্যন্ত
কেউ যতক্ষণ না পর্যন্ত ডিস্টার্ব করতে আসছে করে নি না, দেখা যাক। আরে বেশিক্ষণ লাগবে না, আমাকে 10 মিনিট টাইম দাও, 10 মিনিটের মধ্যে কমপ্লিট হবে। সলভ থেকে বেশি কোশ্চেন আসে না, একদম খুব অল্প জিনিসপত্রই আসে। এবং ওইখানে তোমাকে বুঝতে হবে যে সল্ট চিনতে কি করে হয়, জাস্ট এইটুকুই তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, চলো এবার আমি তোমাকে বলছি সল্ট সম্পর্কিত বিষয়। শোনো, সল্ট টোটাল 5 রকমের হয়ে থাকে। আমার 2 পাতার পিপিটি হবে, 2 পাতা লিখবো জাস্ট, আর কিছু লিখবো না এখানে সল্ট থেকে, আর কিছু পরীক্ষা আসেও না। তো আমি সল্টকে এখানে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সল্ট কিরকম টাইপের হয়ে থাকে, এটা অ্যাসিডিক সল্ট নাকি এটা বেসিক সল্ট নাকি এটা ডবল সল্ট, এটা তোমাকে চিনতে হবে। তো লিখে রাখি প্রপার্টিস অফ সল্ট, তার মধ্যে সবার প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক সল্ট, ঠিক আছে। তো অ্যাসিডিক সল্ট বলতে কি বোঝাচ্ছে? অ্যাসিডিক সল্ট বলতে বোঝাচ্ছে যে সমস্ত সল্টগুলো অ্যাসিডিক ইন নেচার হয়ে থাকে। ধরো তোমাকে আমি বললাম H2CO3, এর সঙ্গে যদি আমি বেসের NaOH এর রিঅ্যাকশন করাই, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে এটা বললাম, কি দেখতে পেলাম? আমি দেখতে পেলাম হচ্ছে NaHCO3 এটা উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে জল উৎপন্ন হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা নয়। মেন হচ্ছে এটা কি ভাই, অ্যাসিডের সঙ্গে বেসের রিঅ্যাকশন হয়, সল্ট আর ওয়াটার উৎপন্ন হচ্ছে, তার মানে এটা সল্ট। এবার এই সল্টটা কি টাইপের সল্ট, পরীক্ষায় এটা তোমাকে দেবে, এটা কি টাইপের সল্ট। ঠিক আছে, তো এই যে সল্টটা এটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। বুঝবে কি করে? মাঝখানে দেখছো হাইড্রোজেন আছে ভাই, আগের দিন কি বললে H+ মানে কি অ্যাসিডিক, OH- মানে কি বেসিক, তাহলে এটা কি বলবো, এটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। যদি কোনো দেখো কোন একটা সল্টের মধ্যে হাইড্রোজেন লুকিয়ে বসে আছে, তার মানে কি সেটা হচ্ছে অ্যাসিডিক। বোঝা গেল? জাস্ট চেনাটা বুঝে নাও, এটাই পরীক্ষাতে আসবে। ওকে, চলো নেক্সট কি, বেসিক সল্ট। বেসিক সল্ট কিরকম হয় থাকে? বেসিক সল্ট মানে হচ্ছে যেটা বেস হবে, যেটা বেস হবে সেটাই কি বেসিক সল্ট। এবার বেস মানে কি, যেখানে OH থাকবে। ধরো একটা এক্সাম্পল নিই, lead হাইড্রোক্সাইড PbOH2, ঠিক আছে। যদি এর সঙ্গে HNO3 এর রিঅ্যাকশন করাই, তাহলে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? এখান থেকে যেটা উৎপন্ন হচ্ছে PbOH NO3 এটা উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে H2O এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার তুমি দেখো এই যে জিনিসটা পেলাম, এখানে কি আছে, OH আছে। OH মানে কি, এটা হচ্ছে বেস, বেসিক ইন নেচার। বোঝা গেল? তাই যখন দেখবে হাইড্রোজেন আছে সেখানে অ্যাসিডিক সল্ট হবে, যেখানে OH আছে সেটা হচ্ছে বেসিক সল্ট হবে। ঠিক আছে, আমি দ্বৈত লবণ বা ডবল সল্টের ক্ষেত্রে আমি আসছি। এইটুকু বুঝতে পারলে প্রত্যেকে, যখন দেখবে যে এরকম টাইপের রয়েছে, তাহলে এখানে আমি যখন দেখবো যে মাঝখানে মানে তোমার হচ্ছে যে কোনো একটা তোমার ধরো সল্ট দিয়ে যেখানে OH রয়েছে, তার মানে কি এটা বেসিক, যেখানে হাইড্রোজেন রয়েছে এটা কি অ্যাসিডিক হলো। এবার শোনো, যদি অ্যাসিডিক এবং বেসিকের পর আমাকে নেক্সট বলে ডবল সল্ট, যেটা কিছুক্ষণ আগে বলছিল একজন, তো নেক্সট আমি কি বলবো, ডাবল সল্ট। ডাবল সল্ট মানে কি ভাই? ডাবল সল্ট মানে হচ্ছে, দেখবে আমি তোমাদেরকে যখন আমি আয়রন পড়িয়েছি সেখানে আমি তোমাদেরকে মোর সল্ট পড়িয়েছি, FeSO4 NH4 SO4 6H2O, এত বড় একটা সল্ট। ঠিক আছে, দেখো এখানে এই যে মোর সল্ট আছে, এইটাকে আমরা ডবল সল্ট বলে থাকি। কেন বলে থাকি? তার কারণ দেখো এখানে একটা টাইপের লবণ, এখানে আরেকটা টাইপের লবণ, FeSO4 একটা লবণ, NH4 এটা একটা লবণ। তো দুটো লবণ কি হচ্ছে একসঙ্গে থাকছে, তো সেই জন্য কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ডবল সল্ট। তার মানে দুটো আলাদা আলাদা লবণ যদি একসঙ্গে থাকে তাহলে আমরা কি বলতে পারি, ডবল সল্ট বলতে পারি। চলো নেক্সট কি বলবো, নেক্সট হচ্ছে কমপ্লেক্স সল্ট।
কমপ্লেক্স সল্ট। এই চারটেই হচ্ছে বোঝার জায়গা, ঠিক আছে? এই চারটেই হচ্ছে বোঝার জায়গা। কমপ্লেক্স সল্ট বলতে কি বোঝায়? কমপ্লেক্স সল্ট বলতে বোঝায়, ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম, K2HgI4, এটা হচ্ছে একটা সল্ট দিলাম। তো দেখো বাবা, আমি তোমাকে বোঝার ট্যাকটিক্স বোঝাচ্ছি। এখানে তোমাকে জিজ্ঞেস করবে কোনটা কোন সল্ট। যখন দেখবে কোনো কমপ্লেক্স সল্টের রেসপেক্টে তোমাকে বলছি, তোমাদের পরীক্ষাতে যখন দেখবে কোনো সল্টের আশেপাশে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে সেটা হবে কমপ্লেক্স সল্ট। বুঝতে পারলে? যখনই দেখবে কোনো থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেটাই হয়ে যাবে তোমার কি কমপ্লেক্স সল্ট। তো এটা কি কমপ্লেক্স সল্ট। যখন হাইড্রোজেন থাকবে অ্যাসিডিক সল্ট, যখন ওএইচ থাকবে বেসিক সল্ট, যখন থার্ড ব্র্যাকেট থাকবে কমপ্লেক্স সল্ট। চেনার উপায় বলছি আমি তোমাকে, যখন একাধিক দুটো তোমার লবণ থাকবে ডবল সল্ট। বোঝা গেল? কোনটা সল্ট কোনটা অ্যাসিড কি করে বুঝবো? আরে সল্ট তো লাস্টে উৎপন্ন হবে গো। আরে অ্যাসিডের সঙ্গে বেশ রিয়াকশন করলে তো তোমার সল্ট উৎপন্ন হয়। হলো একদম ইজিকা। এটাও যদি বলতে পারো, যখনই দেখবে থার্ড ব্র্যাকেট রয়েছে, আর থার্ড ব্র্যাকেট থাকা মানে কমপ্লেক্স সল্ট হবে। তোমাদের পরীক্ষাতে এইগুলোতেই আসবে। ওকে, এবার আরেকটা সল্ট হয় যেটা হচ্ছে এইগুলো ছাড়াও নর্মাল সল্ট। ভাই এগুলো হচ্ছে এক্সেপশনাল সল্ট। আরেকটা হচ্ছে নর্মাল সল্ট। নর্মাল সল্ট মানে কি? যারা এইগুলোর মধ্যে কোনোটার মধ্যেই পড়বে না, দেখবে থার্ড ব্র্যাকেটও নেই, দেখবে তোমার হচ্ছে হাইড্রোজেনও নেই, দেখবে তোমার হচ্ছে অক্সিজেনও নেই, এরকম একটা বড় বড় লেখাও নেই, সেগুলো তোমার হচ্ছে নর্মাল সল্ট। যেমন কি NaCl, KCl, এগুলো হচ্ছে নর্মাল সল্ট। K2CO3 বা তোমার হচ্ছে Na2CO3, এগুলো হচ্ছে নর্মাল সল্ট। বুঝতে পারলে কেসটা? পুরোপুরি ক্লিয়ার হলো? আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দিলাম কোনটাকে কোন সল্ট বলে। জাস্ট এইটুকুই তোমাকে জিজ্ঞেস করবে কোনটা কোন সল্ট, ব্যাস এইটুকুই তোমার সাফিসিয়েন্ট। সল থেকে আর কিছু পরীক্ষায় প্রশ্ন আসে না, তাও এগুলোও দেবে না। সল থেকে পরীক্ষাতে কোশ্চেন আসেই না অ্যাকচুয়ালি, যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে এইগুলো থেকেই তোমাকে দেবে। জাস্ট এইটুকু বুঝে রাখো, তাহলেই হবে। আর কিরকম কি প্রশ্ন এসছে তুমি তো প্রিভিয়াস কোশ্চেন ঘেটে নিলে বুঝতে পারবে। আর প্রিভিয়াস কোশ্চেন তোমাকে খুঁজে বার করতে হবে না, তোমাকে আমি করিয়ে দিয়েছি পুরোপুরি। ঠিক আছে? সংকেতগুলো কি কি পড়তে হবে সেটা আমি তোমাদেরকে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে যা যা সংকেত দিয়েছি সেটা তুমি মনে রাখবে। এখানে কি কি সংকেত পড়তে হবে তোমাকে জানার দরকার নেই। এখানে কি করে চিনতে হবে সেটা আমি তোমাকে বললাম। যেগুলো পড়তে হবে মুখস্থ করতে হবে সেগুলো আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি দিয়ে দিয়েছি। বোঝা গেল? চলো, এই হলো টোটাল বিষয়। অ্যাসিড বেস সল্ট আমাদের কমপ্লিট হলো। এবার আমি এর পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিই। চলো, অ্যাসিড বেস সল্ট তোমাদের কমপ্লিট হলো। চলো, তোমাদের সামনে আমি এটা আপলোড করে দিই। ও বাবা, এখানে আমার তো কিবোর্ড নেই, যন্ত্রণা শেষ নেই। চলো, চলে এলাম এখানে। এখানে তোমাদেরকে দিয়ে দিলাম অ্যাসিড বেস সল্টের পিডিএফ। আগের দিন তোমাদেরকে যেটা প্রিন্ট করার মতো মানে যেটা টাইপিং ছিল সেটা তোমাকে আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে যেটা আমি এখন লিখলাম এতক্ষণ ধরে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। হলো?
চলো এবার তোমাদের পরবর্তীকালে দেখে বুঝতে অসুবিধা হবে, তো আমি আজকে লিখে দিই যে এটা হচ্ছে ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস নাম্বার 2, কার অ্যাসিড বেস সল্ট। ওকে, এটা কোথায় পাবে ভাই? অ্যাসিড আগের দিনের মধ্যে ছিল, বেসের মধ্যে দিয়ে দিলাম, আর সল্টের জন্য আলাদা করে তোমার কিছু থাকবে না। হ্যাঁ, বেসের মধ্যে তোমার বেস আর সল্টটা তোমাকে এখানে করিয়ে দিলাম। ওকে, আচ্ছা এরপর আমাদের কি বাকি রইলো দেখো, অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, পিরিয়ডিক টেবিল কমপ্লিট হয়ে গেছে, অ্যাসিড বেস সল্ট আমাদের ডান হয়ে গেল। এবার আমাদের নেক্সট হচ্ছে সলিউশন, বন্ডিং, আর তার সঙ্গে হচ্ছে রেডক্স রিয়াকশন, মানে রিয়াকশন গুলো আমাদের পড়তে হবে। ওকে, তো এই পার্টগুলোর জন্য আমাদেরকে আরো অনেক কিছু জিনিসপত্র বাকি রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো সেগুলো আমাদের যখন যখন ক্লাস থাকবে সেরকম হবে, কখনোই তোমাদের যা শিডিউল ক্লাস রয়েছে তার মধ্যে হবে না, এক্সট্রা ক্লাস আমাকে লাগাতেই হবে। ওকে, ঠিক আছে, চলো প্রত্যেককে বলে রাখলাম এটা। তো প্রত্যেককে বলছি যে সময় লাগছে, সময় লাগুক, কোনো সমস্যা নেই, বাট যাই হোক না কেন আমাদের কিন্তু এইভাবেই এগোতে হবে। একদম পুরোপুরি প্রপার জিনিসপত্র কভার করতে করতে আমরা যাব, তবেই আমাদের পুরো জিনিসপত্র কমপ্লিট হবে, এবং এভাবে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পরশুদিন, যেখানে আমরা সলিউশন চ্যাপ্টারটা শুরু করব। আচ্ছা এর মধ্যে তো গ্যাসের সূত্র দেওয়াই নেই, গ্যাসের সূত্র করতে হবে, ঠিক আছে? জিৎ আমাকে পার্সোনালি পাঠিয়ে রাখো, এখানে বলা যাবে না। ওকে, চলো। আর প্রত্যেককে বললাম যদি সেশন ভালো লাগে, এক্সট্রা ক্লাস লাগবে বুঝতেই পারছো, তো প্রত্যেককে বলে রাখছি যে বেরোবার সময় 5 স্টার দিয়ে বেরিয়ে যাও, কারণ ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ করতে হবে, এক্সট্রা প্রচুর ক্লাসে আমার লাগবে। চলো, অল দ্য বেস্ট।